হ্যালো, হ্যাঁ হ্যালো, আকাশ তোমাদের বাড়ি গেছে? না না, ও যদি তোমাদের বাড়ি গিয়ে থাকে আমায় প্লিজ ফোন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি প্লিজ একটু শান্ত হও, আমি কিছু শুনতে পাচ্ছি না ফোনে। আমার বাচ্চাটা বাড়ি ফেরেনি, তোমার তো কোনো চিন্তাই নেই তাই না? ও শুধু তোমারই ছেলে নয়, ও আমারও ছেলে। আমারও ওর জন্য চিন্তা হচ্ছে। সব জায়গায় ওকে আমি খুঁজে বেড়াচ্ছি, সমস্ত বন্ধুদের ফোনে জিজ্ঞেস করছি। কিন্তু দাদা স্কুল থেকে ও এভাবে কোথায় যাবে? দেখো, আমি কিচ্ছু জানি না, আমি শুধু আমার ছেলেকে চাই। হ্যালো, কান খুলে শোন, তোর ছেলে আকাশ আমার কাছে আছে। শুনেছি অনেক টাকা কামিয়েছিস তুই, ওর থেকে 5 লাখ টাকা এবার সরকে দে। কে? তুমি কেন? আমি কে সেটা জানলে তোর মোটেও ভালো হবে না। যেটুকু বলছি ঠিক সেইটুকুই কর। 5 লাখ টাকা জোগাড় করে রাখ। আর হ্যাঁ, পুলিশের কাছে যদি যাস তাহলে তোর ছেলের শ্রাদ্ধ শান্তির কাজ তোকে নিজে হাতে করতে হবে, বুঝলি? হ্যালো, দেখো আমি আকাশের সঙ্গে কথা বলো। হ্যালো, শোনো। হ্যালো হ্যালো। কি হয়েছে? কে ছিল? আকাশ কোথায়? আরে তুমি কিছু বলছো না কেন? বলো না কোথায় ও। দাদা বলো না কি হয়েছে, বলো না। আমার মনে হচ্ছে পুলিশকে খবর দেওয়াটা খুব দরকার। কি চাইছো তুমি? হ্যাঁ, আকাশকে মেরে ফেলুক ওরা? ওরা বলেছিল না যাতে পুলিশের কাছে না যাই? ওরা যত টাকা চাইছে দিয়ে দাও ওদের। প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে আনো, প্লিজ আকাশকে নিয়ে এসো। হ্যালো হ্যালো, আমি পৌঁছে গেছি ওখানে। সামনে এই মাটির ঢিবিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পেয়েছি। ওখানে গিয়ে টাকাটা রেখে আয়। আমি আমি ব্যাগটা রেখে দিয়েছি, কিন্তু আমার ছেলে কোথায়? তোর ডান দিকে বড় বড় পাইপগুলো দেখছিস? হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। তোর ছেলে ওখানে আছে, গিয়ে নিয়ে নে। আকাশ, 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 আকাশ। আরে কিছু হয়নি, কিছু হয়নি বাবা, কিছু হয়নি। আকাশ দেশাই, 10 বছরের আকাশকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহরণ করা হলো। কেন করা হলো তাকে কিডন্যাপ? টাকার জন্য, নাকি কোনো ব্যক্তিগত শত্রুতার বদলা নেওয়ার জন্য, নাকি এর পিছনে এমন কিছু মানুষ ছিল যারা বাচ্চাদের অপহরণ করে তাদের বিক্রি করে দেয়? যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশকে জানানো প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, কিন্তু এখানে এমনটা হয়নি। কেন? এই দেখো, বিয়ের আনন্দে দিন দিন রং পরিষ্কার হয়ে যাচ্ছে। মা, হ্যাঁ, দেখো না কাকিমা কিভাবে আমার পিছনে আরে লাগছে। পিছনে লাগছি কোথায়? আমি তো বলছি বিয়ের আনন্দে মোটা হয়ে যাচ্ছি। ও এসে তোর অবস্থা কি করে দেখিস। কাকি তুমিও না। মা আমি আসছি। আরে মঙ্গেশ বলছি। আরে আরে বাবা এসে গেছো? হ্যাঁ, এসে কেমন গেলাম। আছো? ঠিক আছে ঠিক আছে। বেঁচে থাক বাবা। আরে বিকাশ, অভিনন্দন। থ্যাংক ইউ। তুইও সেই দিল্লির লাড্ডু খেলি। এবার তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। আরে সুরেখা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি ভেতরে এসো, আমি তোমার ঘর দেখাচ্ছি। চল। এসো, তুমিও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। হ্যাঁ
বৌদি তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই বিয়েটা কিছুতেই হতে দেব না। তোমার আর আমার ওই ভিডিওটা এখনো আমার কাছে আছে, দেখবে? এই দেখো, দেখো। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি কি করছো আমার সাথে? বিকাশ, তুমি যদি এই বিয়েটা ভেঙে না দাও তাহলে তোমার আর আমার সম্পর্কের কথা সবাইকে বলে দেব, মনে রেখো। আরে এসো এসো, তুমিও পড়ো না না। না, তোমরা পড়ো, আমার অনেক কাজ পড়ে আছে, আমি পরে পড়বো। হ্যাঁ, বাবা বাবা আমার আইসক্রিম চাই। না, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, আইসক্রিম পাবে না তুমি। বাবা আমার চাই। দাঁড়াও, আমি দেখছি। আরে নমস্কার আরে, কাকা। আপনি আসুন আসুন আসুন। মঙ্গেশ, এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন প্রতাপ সিন্ধে, নমস্কার। নমস্কার। আর ইনি ওনার বোন শিল্পা, নমস্কার। আমাদের ভাবি পুত্রবধূ। আর ইনি হলেন ওনার মিসেস নমস্কার। সুরেখা। নমস্কার। আমরা তো বিকাশের জন্য নতুন জুতো নিয়ে এসেছি। ও ট্রায়াল নিতে হবে না, সেই জন্য এসেছি। নাকি বিকাশের কথা মনে পড়ছিল সেই জন্য জুতোর বাহানা নিয়ে এলে? কি যে বলে। চলো, আমি তোমাকে ওর ঘরে নিয়ে যাচ্ছি, চলো। হ্যাঁ, চলো। আরে বসুন না, বসুন 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 না। এসো এদিকে। কে? এসো বিকাশ, এই দেখ তোর হবু বউ জুতো দেখানোর বাহানায় তোর সাথে দেখা করতে এসেছে। তোমরা দুজন কথা বলো, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই জুতোটা একবার ট্রাই করো না প্লিজ। প্রতাপ দাদা নিয়ে এসেছে রিসেপশনে স্যুটের সাথে পরার জন্য। সাইজ যদি ছোট হয় সকালে চেঞ্জ করা যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি পরে দেখছি। ঠিক আছে। শিল্পা, এক মিনিট। শিল্পা, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। বাড়িতে বিয়ের পরিবেশ, সবাই আনন্দে ছিল, কিন্তু কিছু সম্পর্ক জটিল দেখাচ্ছিল। বিকাশ বিয়ে করছিল সুরেখাকে, কিন্তু সম্পর্কে সে তার বৌদি। ও এরকমটা কেন করতে চলেছে? অন্যদিকে নায়গাঁওয়ে এমন একটা ঘটনা ঘটলো যেটা নায়গাঁওয়ের কাছে একেবারেই নতুন ছিল, আর সেটা দুর্ঘটনার চেয়ে কম ছিল না। তাই হইচই হওয়া স্বাভাবিক ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলো এবং খবর নেওয়ার চেষ্টা করলো যে এই লাশটা আসলে কার ছিল, যাতে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই মহিলা নায়গাঁওতে ছিল না। তদন্তে নেমে পুলিশ লাশের পরিচয় পর্যন্ত পৌঁছানোর রাস্তা পেয়ে গিয়েছিল, আর তারা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল, যেটা কারো জীবনে তুফান আনতে চলেছে। বাবা মঙ্গেশ, আরে কোথায় তোরা দুজন? সুরেখা কোথায়? পুরোহিত তোদের দুজনকে ডাকছে, নিয়ম কানুন আছে। কাকিমা, আমি কি করে জানবো কোথায় কোথায় যায়, কি করে? কিছু বলেই না। আরে এরকম বলছিস কেন তুই? আর ও তো তোর বউ। আর কেউ যদি শোনে তাহলে কি ভাববে? কি হয়েছে? তোরা ঝগড়া করেছিস নাকি? তুভ্যমহং সম্প্রদাদে দুর্বা পুষ্পং ফলঞ্চৈব বস্ত্রং তম্বুলমেব চ এভিকন্যা ময়া দত্তা রক্ষণং পোষণং কুরু মম ব্রতেতে হৃদয়ং দধামি মম চিত্তং মনুং। ঠিক আছে ঠিক আছে। আপনাদের মধ্যে মঙ্গেশ দেশাই কে? আপনাকে আমাদের সাথে যেতে হবে। সুলেখা,
স্যার আমরা পুনেতে থাকি। এখানে আমার খুড়তুতো ভাই বিকাশের বিয়েতে এসেছি। তুমি ওকে শেষবার কবে দেখেছো? যদি এত রাত্রে ও বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিছু তো বলে গেছে। না স্যার, ওর একটা ফোন এসেছিল আর ও চলে গিয়েছিল। হ্যালো, কি হলো? কোথায় যাচ্ছ? আমি 10 মিনিটের মধ্যে আসছি। তাহলে সকাল পর্যন্ত তুমি জানার এটা চেষ্টা করনি যে তোমার স্ত্রী বাড়িতে এলো কি না? স্যার, বিয়ে বাড়ি, অনেক লোকজন রয়েছে। আমি ভেবেছিলাম বাড়ি ফিরে হয়তো কোনো কাজে জড়িয়ে পড়েছে। তার এখানে কারোর সাথে জানাশোনা ছিল? হতে পারে তার সাথে দেখা করতে গিয়েছিল। আমি এই নওগাঁওতে কাউকে চিনি না স্যার। ব্যাস শুধু আমার কাকার বাড়িটা, মানে যেখানে এই বিয়েটা হচ্ছে। আর ও সোলাপুরের মেয়ে। স্যার, ও আমাকে ছাড়া আর কারোকে চেনে টেনেও না। তোমার স্ত্রী একটা অজানা শহরে, যেখানে সে তার পরিবারের লোকজন ছাড়া কাউকে চেনে না, গভীর রাত্রে বেরিয়ে যায় কারোর সঙ্গে দেখা করার জন্য। আর তুমি সেটা জানার চেষ্টাও করলে না যে ও কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, বাড়িতে ফিরে এসছে কি আসেনি। এখন তুমি নিজে থেকেই বলবে না আমরা বলাবো? স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। আর এমনিতেই আমাদের দুজনের মধ্যে বেশি কথা হতো না। কেন? ও আমার থেকে ডিভোর্স চাইতো। আমি তোমার থেকে মুক্তি পেতে চাই। কেন তুমি সুন্দর সংসারটা ভাঙতে চাইছো? কি এটা একটা সুন্দর সংসার? এটা এমন একটা বাড়ি যেখানে দুজন অকারণে একসাথে থাকে, যারা নিজেদের মুখ যদি 1 মাসও না দেখে না তাহলেও কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে থাকতে চাই না। তুমি শুধু নামই স্বামী আমার। তুমি এটা ভাবছো না আকাশের উপরের কি প্রভাব পড়বে? আকাশকে তুমি নিজের কাছে রেখে দাও, আমার প্রয়োজন নেই ওকে। স্যার বলো, কিছু হিন্ট পেলে? পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী সুরেখাকে নিশ্চয়ই গলা টিপে মারা হয়েছে, তা ওই রাত 10টা থেকে 12টার মধ্যে। যদি মঙ্গেশকে সাসপেক্ট ধরা যায় তাহলে তার বাড়ির লোকের কথা অনুযায়ী মঙ্গেশ সেই সময় তার বাড়িতেই ছিল। স্যার এটাও তো হতে পারে যে ওরা মিথ্যে বলছে ওকে বাঁচানোর জন্য। আমারও সেরকম মনে হচ্ছে। পাওয়ার একটা কাজ করো, তুমি আর সুরবে দুজনে পুনে যাও। আমার মনে হয় কেসটা শিকড় ওখানেই পাওয়া যাবে। ওকে স্যার। বাবা, তুমি বলেছিলে যে মা চলে আসবে, কিন্তু এখনো আসছে না। ও বাবা, বলো না মা কোথায়, বলো না। চুপ করে আছে কেন, বলো না। মরে গেছে তোর মা, তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। দেখ, আজ থেকে আমি তোর মা আর আমি তোর বাবা, বুঝেছিস? যা গিয়ে শুয়ে পড়, যা শুয়ে পড়। আকাশ নিজের মাকে হারিয়েছিল, কিন্তু সে এখনো সুরেখার অপেক্ষা করছিল। সে জানতো না যে তার মায়ের সঙ্গে আসলে কি ঘটেছিল। সুরেখার কেসে পুলিশ খুব পরিশ্রম করে অনুসন্ধান শুরু করেছিল, কিন্তু এই কেস যতটা সহজ বলে মনে হচ্ছিল ততটা ছিল না। বিকাশের বাড়ির লোকেরা পুলিশকে সহযোগিতা করছিল না, আর প্রতাপ রাও নিজের পলিটিক্যাল পাওয়ারের সম্পূর্ণ সুবিধা নিচ্ছিল। যখন নায়গাঁওতে পুলিশ কোনো রকম প্রমাণের আশা দেখতে পেল না, তখন তারা তাদের তদন্তের অভিমুখ পুনের দিকে নিল। সেখানে তারা সবাইকে জিজ্ঞাসাবাদ করলো, আর পুলিশের যে আশা পুনেতে ছিল তা খানিকটা হলেও সত্যি প্রমাণিত হলো, আর তারা আশার একটা আলো দেখতে পেল। মঙ্গেশ ছেলেটা তো খুবই ভালো স্যার, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তবে বলতে পারছি না ওর বউয়ের সাথে কেন জমতো না। সাহেব, আগে তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু ইদানিং ওর বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ খুব শোনা যাচ্ছে। কখনো কিছু জানতে পেরেছো যে ওদের মধ্যে ঝগড়াটা কি নিয়ে হতো, ঝগড়া কি কারণ ছিল? সাহেব, যবে থেকে বিকাশ এখানে থাকতে এসেছে না, তবের থেকে ঝামেলা চলছে। 5 মাস এখানে থেকে চলে গেল, মাঝখানে গুজব রটলো ওর সাথে সুরেখার কোনো অ্যাফেয়ার চলছিল কি? হ্যাঁ স্যার,
আমরা মদ খেতে যখন বসেছিলাম তখন নিজে মুখে ও সব বলেছিল। স্যার ওরা ফালতু কথা বলছে, উল্টোপাল্টা কথা তৈরি করছে। আমার আর বৌদির মধ্যে কোনো সম্পর্ক ছিল না, আমি শুধু ওনাদের বাড়িতেই থাকতাম। আমার মনে হয় এটাই আমার ভুল হয়েছে। আরো একটা ভুল ভুলে যাচ্ছ, সাব নাম্বারে যাওয়ার ব্যাপারটা। আর তোমার বন্ধু শঙ্করের সামনে তোমার আর বৌদির প্রেমের সম্পর্কের বয়ান দেওয়াটা। বিশাল বড় ভুল করে ফেলেছি। আমার মনে হতো আমি যতদিন ওখানে থাকবো শুধু মজা করব, লাইফটা এনজয় করব। এমনিতে ওর ছেলে আছে, পরিবার আছে, কোনো টেনশনই নেই। কিন্তু আমার গলাতেই ঝুলে পড়লো। ভাই আমি যা বলছি তাই কর, তুই এখান থেকে চলে যা, নায়িকা গিয়ে ওকে বিয়ে করে ফেল। আরে ও শুধু শুধু হুমকি দিচ্ছে না, হ্যাঁ ওর কাছে আরো অনেক জিনিস আছে, ভিডিও আছে, আমাদের ভিডিও আছে। একই বিছানা আমরা দুজন। আরে হবে না রে ভাই। তোর বন্ধু শঙ্কর অর্ধেক কাহিনী শুনিয়েছে, আর অর্ধেকটা তুই শোনাবি। তাড়াতাড়ি শোনা, নয়তো এই পাওয়ারের খুব হাত চলে। আসলে আমার আর বৌদির একটা সম্পর্ক ছিল স্যার, কিন্তু স্যার আমি এটা শুরু করিনি, আর আমি জোরও করিনি ওনাকে। এসব কিছু বৌদিই শুরু করেছিল। আমি শুধু চাকরির কারণে পুনেতে গিয়েছিলাম, আর সেই জন্যই ওদের বাড়িতে থাকতাম। ঠিক আছে বিকাশ, আমি তাহলে বেরোচ্ছি। বাই বাই। বাই, সন্ধ্যেবেলা দেখা হবে। ইয়েস। সরি সরি সরি, বুঝতে পারিনি। বৌদি ঠিক আছে, আরে আরে আমি পরিষ্কার করে দিচ্ছি। বৌদি ঠিক আছে, আমি করে নিচ্ছি তো। বৌদি একটা চিঠি এসেছে। ওরে বাবা, মরে গেলাম। বৌদি কি হয়েছে? হ্যাঁ দেখো না, কাঁটা ফুটে গেল। কোথায় বৌদি? এখানে, এখানে ফুটেছে। কাঁটা অন্য একটা জায়গাতেও ফুটেছে, আর শুধু আমার না, তোমারও ফুটেছে, তাই না? বিকাশ। হ্যাঁ বৌদি। একটু ভেতরে এসো তো। হ্যাঁ আসি। বিকাশ, আঁচলটা একটু উঠিয়ে আমার কাঁধে রেখে দাও না। আসলে আমার হাতে ক্র্যাম্প এসেছে, ওঠাতে পারছি না। স্যার এসব কিছু বৌদির ইচ্ছে হয়েছিল, ওনার সম্মতিতেই হয়েছিল। উনি আমাকেই প্রেশার দিচ্ছিলেন,
আমাকে বলতো যে মঙ্গেশকে ডিভোর্স দিয়ে আমাকেই বিয়ে করবে। একদিন আমি অফিস থেকে বাড়ি আসার পর আমার কাছে এসে বললেন যে ওনার নাকি টাকার দরকার ডিভোর্সের পেপার রেডি করার জন্য। তারপর কি হলো? আমি ওনাকে বললাম যে আমার কাছে টাকা নেই, তো উনি আমার উপরেই খেপে গেলেন। উনি টাকার জন্য নিজের বাচ্চাকে কিডন্যাপ করেছিল স্যার। কি? হ্যাঁ স্যার, উনি বাচ্চার বদলে 5 লাখ টাকা দাবি করেন আর মঙ্গেশ দাদাকেও পুলিশের কাছে যেতে বাধা দেন। বেচারা মঙ্গেশ দাদা নিজের বাচ্চাকে ছাড়ানোর জন্য ওই কিডন্যাপারকে 5 লাখ টাকা দিয়েছিল। ওই কিডন্যাপারটা তুই ছিলিস? না স্যার, আমি তো তখন জানতে পারলাম যখন বৌদি আমাকে দেখা করার জন্য ডেকেছিল। আমাকে এখানে কেন ডাকলে? এটা নাও, ধরো এটা, এতে 1 লাখ টাকা আছে। গিয়ে উকিলকে দিয়ে দেবে আর বলবে পেপারস তৈরি করতে। আমি ওই বাড়িতে আর একদিনও থাকতে চাই না। এত টাকা? এত টাকা তুমি কোথা থেকে পেলে? আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য যা কিছু করতে পারি। এইটা তো একটা সামান্য ব্যাপার। কিন্তু তুমি কি করেছো? এত টাকা কোথা থেকে পেলে? নিজের ছেলেকে কিডন্যাপ করিয়ে। কথায় আছে যে মায়ের চোখের সামনে থেকে সন্তান যদি এক মুহূর্তের জন্য সরে যায় তখন সেই মুহূর্ত মায়ের কাছে কাটতে চায় না, আর সেই দুঃখের অনুমান করাও কখনো সম্ভব নয়। সুরেখার বক্তব্য ছিল যে এই সবকিছু সে তার ভালোবাসার জন্য করেছে। বিকাশ যেই মুহূর্তে এই মামলার গুরুত্ব বুঝতে পারল তখনই সে পুনে থেকে নায়গাঁওতে পালিয়ে এলো। সে কোনো সমস্যায় পড়তে চায়নি, কিন্তু সমস্যা তো তার দরজায় এসে দাঁড়িয়েছিল, কারণ সুরেখার খুনও নায়গাঁওতেই হয়েছিল। একথা ঠিক যে পুলিশ এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে জোরালো প্রমাণ পায়নি, কিন্তু সন্দেহের তলোয়ার অনেক মানুষের গর্দানের উপরেই ঝুলছিল, আর সেই তলোয়ার কারো না কারো গর্দানে পড়তে চলেছে, কারণ পুলিশ হার স্বীকার করেনি আর তাদের অনুসন্ধানও চলছে। স্যার এই দেখুন, সুরেখার মৃত্যু যেখানে হয়েছিল সেখানকার একটা দোকান থেকে এই সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। স্যার ও অটো থেকে নামলো আর ল্যাম্প পোস্টের পিছনে গিয়ে দাঁড়ালো। ও কাউকে খুঁজছিল স্যার, হয়তো সুরেখাকে খুঁজছিল। কিন্তু এই ফুটেজটায় সুরেখাকে দেখা যাচ্ছে না। স্যার এটা মার্ডারের রাত 10:30টার ফুটেজ। আর মঙ্গেশ যদি এখানে থাকে এর মানে হলো ওর বাড়ির লোকজন মিথ্যে কথা বলছে। আপনারা সবাই আমাদের ভুল বলেছেন যে ও সেই মুহূর্তে বাড়িতে ছিল। এখন চুপচাপ কেন আছেন বলুন না? প্রতাপ সিন্দে, আপনি সেই ব্যক্তি ওপর পর্যন্ত গিয়েছিলেন এনকোয়ারি বন্ধ করার জন্য, তাই না? কিছু লাভ হলো? চলো এখন সবকিছু সত্যি সত্যি বলে দাও। আমি সেদিন রাতে সুলেখার পিছু নিয়েছিলাম। তুমি ওখানেই থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি 10 মিনিটের মধ্যে আসছি। আমি কিন্তু ওকে মারিনি স্যার, কখনো এরকম ভাবিও নি। আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে সে কে, যার জন্য সুলেখা নিজের একটা সাজানো সংসার ভাঙতে চাইছে। আমি ওকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। স্যার এই মঙ্গেশের কথা একেবারেই ভরসা করা যায় না স্যার, হতে পারে ও মিথ্যে বলছে। আর যদি সত্যি কথাই বলে তাহলে প্রথম সন্দেহ ওর দিকেই যায়। আর মঙ্গেশের থেকেও প্রথম সন্দেহ তার দিকে যায় যে সেই রাতে সুলেখাকে ফোন করে বাইরে দেখা করতে বলে। সেই লোকটার ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া গেছে? স্যার সুরেখার খুন যেদিন হয়েছে সেদিন থেকে ওর মোবাইল গায়েব, আর ওখানে সবচেয়ে লাস্ট কলটা একটা পিসিও থেকে এসেছিল। আমি খোঁজ নিয়েছি। স্যার ফোন করার জন্য সারাদিন অনেক লোক আসে, আর রাতে অনেকে ফোন করেছিল। স্যার মনে রাখা ভীষণই মুশকিল।
কিন্তু এমন কোনো বিশেষ কিছু যেটা তুমি শুনেছো বা দেখেছো? স্যার প্রায় রাত 10টার সময় একটা লোক এসেছিল যে নিজের মুখটা রুমাল দিয়ে ঢেকে রেখেছিল, আর উনি ভীষণ কাশছিলেনও। মঙ্গেশ সুরেখার রিক্সাটা ফলো করছিল, তার মানে তার আগের রিক্সাটায় সুরেখার হওয়া দরকার। পুলিশ স্টেশন পৌঁছে সিসিটিভি ফুটেজ চেক করো, জুম করে রিক্সার নাম্বারটা দেখা যায় কিনা দেখো। যদি দেখা যায় তাহলে আরটিওতে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো, রিক্সাওয়ালার সাথে কথা বলো, হয়তো হতে পারে সে আমাদের কিছু বলতে পারলো। ওকে স্যার। এই মহিলাকে কোথাও দেখেছো? হ্যাঁ সাহেব, ওনাকে কয়েকদিন আগে আমি ওই 14 নম্বর গলিতে ছেড়ে এসেছিলাম। কেউ কি ছিল ওনার সাথে, না উনি একলাই উনি ছিলেন? একলাই ছিলেন সাহেব, কিন্তু যেখানে আমি ছেড়েছিলাম সেখানে একটা লোক দেখা করতে এসেছিল। এই নাও। শুনবে স্যার? কামড়ে জুতোর ছাপ। একটা কাজ করো, আরো ভালো করে খোঁজো, দেখো কোথাও কিছু পাওয়া যায় কিনা। স্যার স্যার ভাঙা ছুরির টুকরো, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। স্যার, এটা পুনের একটা ক্যাব কোম্পানির বিল, ওখানে পড়েছিল। পুনে ক্যাব কোম্পানি, কোথরুর। আর তারিখও সেটাই, যেদিন সুরেখা খুন হয়েছিল। ড্রাইভারের নাম সন্দীপ। এই বিল তোমারই ট্যাক্সি কোম্পানির? হ্যাঁ স্যার, এই বিলটা আমাদেরই। আচ্ছা, এই ডেটে তোমার ট্যাক্সি সন্দীপের কাছে ছিল? হ্যাঁ স্যার। ওর অ্যাড্রেস দাও তো। তোমার নাম সন্দীপ? পুলিশ। এই, এই, দাঁড়া। তুমি ওদিক দিয়ে যাও। তুই বাস স্ট্যান্ডের পিসিও থেকে সুরেখাকে ফোন করেছিলি না? আর ও তোর সাথে দেখা করতেও এসেছিল, আমরা সব জানি। আর যা যা জানিস এবার পরিষ্কার বলে দে, বুঝছিস? যদি মিথ্যে বলিস না, হাড় গোড় ভেঙে দেবো। হ্যাঁ সাহেব, আমি সুরেখাকে ফোন করেছিলাম। সাহেব, আমার টাকার ভীষণ প্রয়োজন ছিল, সেটা নিতেই তো গেছিলাম। কিন্তু সে তোকে টাকা কেন দিতে যাবে? সাহেব, আমার একটা অটো ছিল, আর আমি ওটা করে বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতাম সাহেব। একদিন ভাড়ার টাকা নিতে আমি দেশের বাড়িতে যাই। হ্যাঁ ম্যাডাম, ওই স্কুলের গাড়ির ভাড়াটা। হ্যাঁ, বসুন, আমি দিয়ে দিচ্ছি। সরি, এক সেকেন্ড বসুন আপনি। আমি নিয়ে আসছি। হ্যাঁ, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? খুব লেগেছে, তাড়াতাড়ি এসো। ম্যাডাম, কি হলো ম্যাডাম? দেখো না, কাটা ফুটে গেছে। কোথায় দেখি? এখানে। বের করে দাও না। সাহেব, ওই মহিলা আমাকে কখন জালে জড়িয়ে ফেলেছিল আমি নিজেই বুঝতে পারিনি। আর তারপর থেকে ওর স্বামী যখন অফিসে থাকতো আমরা রোজ দেখা করতাম সাহেব। সন্দীপ, আমি মঙ্গেশকে ডিভোর্স দিতে চাই। কেন? আরে, ওকে যদি ডিভোর্স না দিই, তোমার সাথে বিয়ে করবো কি করে?
তো সাহেব ওই মহিলা বিয়ের জন্য আমার পেছনে পড়ে গেছিল সাহেব। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি তারপর থেকে বাচ্চাদের স্কুলে দেওয়ার কাজটাই ছেড়ে দিই। আর তারপর আমি একটা ট্যাক্সি কোম্পানিতে কাজে লেগে যাই। আর সাহেব 3-4 মাস অবধি তো ওর আমি কোনো খবরই নিইনি। আর সাহেব আমি এটাও শুনেছিলাম যে ওর দেওরের সাথে একটা সম্পর্ক ছিল। আর সাহেব তারপর আমি মজাতেই ছিলাম, কিন্তু একদিন প্লিজ আমাকে তুমি ছেড়ে দাও। দেখো, আমি তোমায় এখানে এটা বলার জন্য আসিনি যে আমায় বিয়ে করো। একটা সমস্যায় আছি, সাহায্য চাই। কিরকম সাহায্য? আমি চাই তুমি আমার ছেলেকে কিডন্যাপ করো আর আমার স্বামীর থেকে 5 লাখ টাকা আদায় করো। কি মাথাটা গেছে নাকি? নিজের ছেলেকে? আমার টাকার খুব প্রয়োজন, আর তুমি শুধু একটা কিডন্যাপিং এর নাটক করবে। না, আমি এসব একদম করতে পারবো না। তুমি জানো, আমি তোমার বাড়ির ঠিকানা পেয়ে গেছি। মনে হচ্ছে তোমার বউকে আমাদের কাহিনীটা শোনাতেই হবে। আর সাহেব ওর হুমকিতে ভয় পেয়ে গিয়ে আমি ওর ছেলেকে কিডন্যাপ করি। ওর হাজবেন্ডকে ফোন করে আমি তার থেকে 5 লাখ টাকা চাই। 5 লাখ টাকার ব্যবস্থা করে রাখ, আমি আবার ফোন করব। সে যখন টাকা রেখে চলে যায় আমি গিয়ে টাকাটা তুলে নিই সাহেব। আর তারপর সেই টাকাটা নিয়ে আমি পরের দিন সুরেখার কাছে যাই। এই নাও তোমার টাকা। আর এবার তুমি আমার বউকে কিন্তু ভুলেও কিছু বলবে না। ঠিক আছে, কিছু বলবো না। আর কিন্তু আমার ভাগেরটা ও তো তুমি দিলেই না। তোমার আবার কিসের ভাগ? এই এত কাণ্ড যে আমি তোমার জন্য করলাম। তুমি আমার জন্য কিচ্ছু করনি, যা করেছো নিজের জন্য করেছো। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। যদি মুড হয় কিছু দিয়ে দেব। যাচ্ছি। সাহেব ওই কথায় আছে না, নিজের কর্মফল এই জগতেই ভোগ করে যেতে হয়। এক পাশে ডাক্তার বললো যে আমার নাকি টিবি হয়েছে, আর সেটা শোনার পরই আমার বউ বাপের বাড়ি চলে গেছে সাহেব। সাহেব বারবার অসুস্থ হয়ে পরিবারে আমার মালিকও আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। আর ওষুধের জন্য আমার টাকার ভীষণ প্রয়োজন ছিল। আমি সুরেখাকে ফোন করি। হ্যালো। কি মাত্র এইটুকু? কি 10,000 টাকা আছে, বাকি খরচ হয়ে গেছে। 5 লাখের মধ্যে আমার ভাগে মাত্র 10,000। এখন এটুকুই আছে, ছাড়ো, আমায় যেতে দাও। দাঁড়াও, আমাকে তোমার ব্যাগ দেখাও। কি? আমাকে তোমার ব্যাগটা আরে দেখতে কি দাও। করছো? ছাড়ো আমার আরো আমার। টাকা চাই। আরে ছেড়ে দাও, কি করছো তুমি? ছাড়ছি তো। ছাড়ো। সাহেব আমি যখন ওখান থেকে পালালাম ও তো বেঁচেই ছিল সাহেব। আমি তো বিন্দু মাত্র কিচ্ছু জানি না যে আমি যাওয়ার পর ওখানে কি হয়েছিল। তাহলে আমাদের দিকে তুই পালালি কেন? সাহেব আমি তো ভেবেছিলাম আপনারা আকাশের কিডন্যাপিং এর ব্যাপারটা জানতে পেরে গেছেন, আর তাই হয়তো আমাকে ধরতে এসেছেন। সন্দীপের দাবি অনুযায়ী সুরেখা খুবই চালাক মহিলা ছিল, আর সে তার লাভের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারত। এমনটাও বলা যায় যে তার কোনো সীমাই ছিল না, কিন্তু তবুও তাকে খুন করা হয়েছিল, আর কেউ খুনিও ছিল। তবে সন্দীপের বয়ান সত্য প্রমাণিত হলো, কারণ অন্য কেউ সেই জায়গায় এসেছিল যার জুতোর চিহ্ন সেখানে পাওয়া গিয়েছিল। স্যার এই সুরেখার আশেপাশে যে সমস্ত পুরুষ ঘুরতো তাদের প্রত্যেকের ধরে ধরে জুতোর মাপ আমরা নিয়েছি। এই বিকাশের জুতোর মাপ 9 নম্বর স্যার। আর অবাক হওয়ার মতো কথা হলো স্যার যে বিকাশের শালা প্রতাপ সিন্ধে, ওনারও জুতোর মাপ 9 নম্বর স্যার। এই প্রতাপ সিন্ধে সেই লোকটা না যে আমাদের এনকোয়ারিটা আটকানোর জন্য ওপর থেকে খবর নিয়ে এসেছিল? হ্যাঁ স্যার। আর বেশ কিছুদিন ধরে এই প্রতাপের গলার ইনফেকশনের জন্য ট্রিটমেন্ট চলছে। তাহলে এই প্রতাপ সিন্ধের সাথে দেখা করা দরকার। আমার কথাটা শুনুন স্যার, আমার জুতোর নাম্বার 9 ঠিকই, কিন্তু আমি কিছু করিনি স্যার। ওই রাত্রিরে আমরা বিকাশের বাড়িতে গিয়েছিলাম, ওর বিয়ের জন্য নতুন জুতো কিনেছিলাম, ওটার ট্রায়ালের জন্য গিয়েছিলাম। আসলে স্যার, হ্যাঁ স্যার, আসলে যখন আমরা বেরোলাম তো আমার বোন আমাকে বলেছিল যে দাদা, একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে বলে ফেল। আসলে বল তাড়াতাড়ি। ওই বিকাশ বিয়ে করতে চায় না। কি? ওর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কি হয়েছেটা কি? এর আগে ওর সাথে একজনের চক্কর ছিল। চক্কর? হ্যাঁ, কিন্তু যা ছিল আগে ছিল, এখন তো কিছু নেই না। তাহলে? না, কিন্তু ও ওকে হুমকি দিচ্ছে। কে সে? দেখ, তোর ব্যাপারে অনেক কিছু শুনেছি। শিল্পা তোর ব্যাপারে বলেছে চক্কর। চক্কর বলতে? তোর আর বিকাশের মধ্যে। দেখ, যা যা হয়েছে না, এখন সব ভুলে যা। ও তো এখন আমার জামাই হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ,
ব্যাগটা তোল আর মানে মানে কেটে পড়, বুঝেছিস? এই, তুই কিন্তু জানিস না আমি কে। তোকে কিন্তু অনেক দাম দিতে হবে, আমি বলে দিলাম। এটা কি করছেন আপনি? আপনার কি কোনো লজ্জা নেই? আপনি আমার চায়ের দাদা হন, সেই হিসেবে তো আমারও দাদা। তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নয়তো ছেড়ে দাও দেখবেন, বলছি। আমি পুলিশকে ডাকবো। আমার আর কথা শোনো। সবাইকে আরে বলবো। বাবা, আর পুলিশ তো জানে যে আপনি কে। এটা কি হচ্ছে? এই, সরে যাও এখান থেকে। শোন, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, নয়তো তুই ওদিকে জেলে থাকবি আর এখানে আমি তোর হবু জামাইবাবুর সাথে বিয়ে করে ফেলবো, আর তুই আসতেও পারবি না। চল বেরো এখান থেকে। স্যার, ভীষণ ডেঞ্জারাস মেয়ে স্যার। আমি তো আসলে স্যার বোনের বন্ধুকে বোঝাতে গিয়েছিলাম স্যার। আর একটা কথা হচ্ছে স্যার, আমি কখনো জুতো পরি না, আমি তো শুধু চপ্পলই পরি। স্যার, আমি সত্যি কথা বলছি আসলে স্যার। স্যার, আচ্ছা, এটা কি সেই জুতোটা যেটা তুমি বিকাশের জন্য কিনেছিলে? হ্যাঁ স্যার, এই জুতোটাই সেই জুতোটা। এই জুতোটা যেটা তুমি বিয়েতে পড়েছিলে কোথায় আছে? এটা এটা তো আমি ফেলে দিয়েছি। কেন, জুতো ফেলে দেওয়া কোনো অপরাধ নাকি? এই জুতোটা চিনতে পারছিস? তোর বিয়ের পরের দিন তোর বাড়ির যে ময়লাগুলো বেরিয়েছিল না, তাতে এসছে। আর এই জুতোটার চিহ্ন ওই জুতোটার চিহ্নর সাথে মিলেছে যেটা সুরেখার মার্ডার স্পটে দেখা গেছে। এখন সত্যি করে বল, নাহলে খুব মার খাবি। বৌদি আমাকে চাপ দিচ্ছিল যে বিয়েটা ভেঙে দে, বিয়েটা ভেঙে দে, না হলে আমাদের ভিডিওটা সবাইকে দেখিয়ে দেব। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তখনই আমি বৌদিকে কোথাও যেতে দেখলাম। আমি 1 মিনিটের মধ্যে ঠিক করে নেই, আর ওখানে সামনেই জুতো জোড়া ছিল। এই জুতোগুলো পরেই আমি বৌদিকে ফলো করি। অটো, চলো চলো তাড়াতাড়ি অটোটাকে ফলো করো। দাদা এখানে দাঁড়াও। দেখলাম মঙ্গেশ দাদার অটোটা ওখানে দাঁড়ালো, তাই আমি অটোওয়ালাকে বললাম একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়াতে। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। ব্যাস ব্যাস, এই নাও। বৌদি উধাও হয়ে গেছে। কি করছো তুমি? কি করছো? তারপর বৌদির বডিটাকে ডাস্টবিনে ফেলে দিই আর মোবাইলটাকে নর্দমায় ফেলে দিই। তারপর আমি বাড়ি আসি। আর বিয়ের দিন পুলিশকে দেখে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি ভয় পেয়ে গিয়ে এই জুতোটা ডাস্টবিনে ফেলে আসি। মানে তোর এরকম মনে হয়েছিল যে তুই ধরা পড়বি না, কিন্তু একটা কথা মাথায় রাখ, অপরাধ হওয়ার আগে একটা ইন্টিমেশন দেয় আর হওয়ার পরে একটা চিহ্ন রেখে যায়। মহিলা এবং পুরুষের মধ্যে শারীরিক প্রয়োজন ধ্রুব সত্য, কিন্তু এই প্রয়োজন যদি দুর্বলতা হয়ে দাঁড়ায় তাহলে তার পরিণাম ঘাতক হতে পারে। সুরেখাও তারই উদাহরণ ছিল। সে তার শারীরিক ইচ্ছার সামনে মাথা নত করে দিয়েছিল
যার কারণে তার প্রাণ দিতে হলো। বিকাশ আর সন্দীপকেও পরিস্থিতির সুবিধা নেওয়ার লোভ জেলের গড়াদের পিছনে পৌঁছে দিল। বিকাশের যাবজ্জীবনের শাস্তি হলো, আর সন্দীপের আকাশকে কিডন্যাপ করার অপরাধে 2 বছরের শাস্তি হলো। সুরেখা যে মানসিক অবস্থার মধ্যে ছিল, খুব সম্ভবত তার সাইকিয়াট্রিস্টের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অতটা কেউ ভাবেইনি। আর ফলাফল সবার সামনে। ওরা দুজনই নিজেদের কর্মের ফল পেল, কিন্তু যদি বিনা কারণে কাউকে দুর্ভোগ পোয়াতে হলো, তাহলে তারা হলো মঙ্গেশ এবং তার ছেলে আকাশ, যাকে হয়তো মঙ্গেশ কখনোই এটা বলতে পারবে না যে তার মায়ের সঙ্গে আসলে কি হয়েছিল আর কেন হয়েছিল। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর আলোচনা করব আরো একটা অপরাধের। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.